হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা এনআইএস বোর্ডের এইচএসের ফিজিক্সের ক্লাস করব। আজকে আমরা গতিসূত্র বা ল অফ মোশন বা নিউটনস লজ অফ মোশন এটা নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনা করছি হচ্ছে গতিসূত্র নিয়ে। তাহলে গতি কি এটা আমাদের জানা উচিত, সেটা একটু বলে দিই। যখন কোনো একটা বস্তু সে যখন সময় পেরোচ্ছে কিন্তু তার অবস্থান সেটা যখন চেঞ্জ হচ্ছে না, তখন আমরা তাকে বলবো স্থিতি। আর যখন তার অবস্থানের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটা বস্তু সময় পেরোচ্ছে, সে যদি একই জায়গায় থেকে যায়, তাহলে সে হচ্ছে কি সময় পেরোচ্ছে, ওর অবস্থান ফিক্সড রয়েছে, এটাকে আমরা বলবো স্থিতি। আর বস্তুটাকে বলবো স্থির বস্তু। যেমন হচ্ছে এই বোর্ডটা, এটা যতক্ষণ ক্লাস চলবে আর কি, ততক্ষণ এই বোর্ডটা এই জায়গাতেই থাকবে, বোর্ডটা চলাফেরা করবে না। তাহলে বোর্ডটা এখানে হচ্ছে স্থির বস্তু। কিন্তু বোর্ডের সাপেক্ষে যদি দেখা হয়, তাহলে আমি কি করছি, আমি মুভ করব, আমাকে এদিক যেতে হবে ওদিক যেতে হবে, তাহলে সময় পেরোবে, আমার অবস্থান কিন্তু ফিক্স থাকবে না, চলাচল করবে। তাহলে আমার অবস্থা হবে গতি এবং আমি হব তখন গতিশীল বস্তু। তো নিউটনের যে সূত্রগুলো আর কি, তাদের মধ্যে যে প্রথম সূত্রটা, সেই প্রথম সূত্র হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং কোনো গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। আমি আরেকবার বলছি, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং কোনো গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। তো এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রটা, সেটা আলোচনাটা এবার দেখা যাক। এই যে প্রথম সূত্র, সেখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে জাড্যের ধারণা। জাড্য জিনিসটা কি, একটা বস্তু সে যে অবস্থাতে রয়েছে আর কি, অর্থাৎ স্থিতি বা গতিশীল, যে অবস্থাতেই থাকুক না কেন, তার ওই অবস্থায় থাকার একটা প্রবণতা থাকে, সেইটাকে বলা হয় হচ্ছে তার জাড্য। যেমন একটা থেমে থাকা কোনো জিনিস আর কি, সেটাকে সরাতে আমাদের বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ বল প্রয়োগ না করলে ও যে থেমে রয়েছে সেই অবস্থাতেই থাকতে চায়, এইটাকে বলা হয় তার জাড্য। যেহেতু ওটা স্থির রয়েছে, একে বলবো আমরা স্থিতিজাড্য। আর যেহেতু কোনো বস্তু যদি কখনো গতিশীল হয়, যেমন হয়তো একটা গাড়ি হয়তো একটা গড়িয়ে গড়িয়ে আসছে, আমরা যদি এটাকে থামাতে চাই তাহলে আমাদেরকে বল প্রয়োগ করতে হয়, তাহলে ওটাকে ঠেলতে হবে সামনে থেকে। তো এই যে অবস্থাটা, অর্থাৎ ও গতিশীল হয়ে আসার চেষ্টা রয়েছে, ও চাইছে আমি গতিতেই থাকি, কিন্তু আমাদেরকে বিপরীত দিকে, ওর গতির বিপরীতে বল প্রয়োগ করে আমাদেরকে ওকে থামাতে হচ্ছে। যদি এই বল প্রয়োগটা না করা হয়, তাহলে ও চলারই চেষ্টা করবে, ও থামার চেষ্টা করবে না। ওর যে এই অবস্থাটা, এই যে গতিশীল থাকার যে অবস্থাটা, এটাকে আমরা বলবো গতিজাড্য। তাহলে দুটো টার্ম পেলাম, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। তো একটা এক্সাম্পল দেখা যাক। মনে করছি একটা বাস রয়েছে, এখন এই বাসেতে অনেক যাত্রী বসে রয়েছে। এবার বাসটা কী অবস্থায় রয়েছে, বাসটা থেমে রয়েছে, ঠিক আছে। এবার বাসটা হঠাৎ করে কি করলো, ড্রাইভার হঠাৎ করে বাসটাকে হঠাৎ করে চালু করলো, তাহলে সেক্ষেত্রে এই লোকগুলোর কী হয়, লোকগুলো ঠিক যেন পেছন দিকে একটু হেলে পড়ে না, অর্থাৎ দাঁড়িয়ে একটু পেছন দিকে হেলে গেল, এইরকম একটা ব্যাপার চলে আসে। কারণ কি, যখন বাসটা স্থির রয়েছে তখন বাসগুলোর সঙ্গে লোকগুলো যারা যাত্রীরা আর কি, তারাও স্থির রয়েছে। এবার যখন বাসটা চলতে শুরু করলো, তখন কি হয়, বাসের সিটটাকে যদি আমরা দেখি, তাহলে এই যদি বাসের সিট হয়, তাহলে সেই লোকটা বসে আছে হচ্ছে ঠিক এইরকমভাবে, অর্থাৎ ওর এই পার্ট আর কি বাসের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে। এবার যখন বাসটা চলতে শুরু করলো, তখন এই পার্টটা বাসের সঙ্গে গতিশীল হলো, কিন্তু এই পার্টটা কিন্তু বাসে টাচ হয়নি, আপার পার্টটা। আপার পার্টের ক্ষেত্রে কী হচ্ছে, আপার পার্টটা যে অবস্থাতে ছিল, অর্থাৎ যে জায়গাতে ছিল সেই জায়গায় থাকতে চাইছে। তাহলে সেক্ষেত্রে তার গতিটা যেটা হবে সেটা হচ্ছে, এটা যদি লোয়ার পার্ট হয়, বাস যখন চলতে শুরু করবে তখন এই লোয়ার পার্টটা সামনে এগোবে, কিন্তু আপার পার্টটা একই জায়গায় থাকতে চাইবে, তার ফলে লোকটা পেছন দিকে হেলে পড়বে।
ঠিক উল্টোটা যেটা, সেটা হচ্ছে বাসটা যদি গতিশীল হয়, বাসটা চলছে, যখন হঠাৎ করে ব্রেক কষা হলো, তখন কি হয়, সেই লোকগুলো সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে, তখন সেই লোকগুলো সামনের দিকে হুমড়ি খায়। বাসটা চলতে চলতে হঠাৎ করে ব্রেক করলো, তাহলে লোকগুলো সব সামনের দিকে হুমড়ি খেয়ে যায়। এটা আমরা এক্সপিরিয়েন্স করেছি অনেকবারই। সেক্ষেত্রে কি হয়, যেহেতু এই লোয়ার পার্ট এটা বাসের কন্ট্যাক্টে রয়েছে, বাসের সঙ্গে টাচ হয়ে আছে, তাহলে কি হচ্ছে, যখন বাসটা থেমে গেল তখন এই পার্টটা থেমে গেল। কিন্তু আপার পার্টের ক্ষেত্রে কি হয়, আপার পার্ট বাসের কন্ট্যাক্টে নেই, কন্ট্যাক্টে না থাকার জন্য আপার পার্টটা এইভাবে চলতে চলতে যখন বাসটা থেমে গেল, তখন আপার পার্ট কিন্তু একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ ও গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করবে, তাই আপার পার্টটা এগিয়ে গেল। এর অর্থ হচ্ছে, যদি বাসটা যদি ব্রেকটা না করতো তাহলে নর্মাল থাকতো, কিন্তু বাসটা ব্রেক করার জন্য কি হচ্ছে, লোয়ার পার্ট বাসের সঙ্গে থেমে যাচ্ছে, কিন্তু আপার পার্ট বাসের সঙ্গে থামছে না। আপার পার্টটাই কী হবে, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তার ফলে আমরা ঝাঁকুনি লাগবে বা আমরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়বো, এবং আমাদেরকে ব্যালেন্স করে নিতে হবে। ব্যালেন্স করার জন্য আমাদেরকে আবার উল্টো দিকে ফোর্স দিতে হয়। তো এটা হচ্ছে জার্গের ধারণা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা পাই। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র কি, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতি, এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এবার এই জায়গা থেকে আসছে এই যে সূত্রটা, সেটা যেটা আমরা এখান থেকে জানতে পারি সেটা হচ্ছে একটা টার্ম পেলাম, সেটা হচ্ছে ভরবেগ। এই সূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটা, সেটা আমাদেরকে সংজ্ঞা দেওয়া হচ্ছে বলের সংজ্ঞা। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে হচ্ছে ভরবেগ জিনিসটা কি, তাহলে আমাদের সুবিধা হবে। ভরবেগ হচ্ছে আর কিছুই না, ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফল। অর্থাৎ ভরবেগ হচ্ছে ভর গুণ বেগ, এটা হচ্ছে বস্তুর ভরবেগ। এখন ভরকে আমরা ডিনোট করি কি দিয়ে, এম দিয়ে, আর বেগকে ডিনোট করি ভি দিয়ে, তাই ভরবেগ হচ্ছে এম ভি। এবার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই জিনিসটা আমরা আগের ক্লাসে দেখেছি, হার এই যে কথাটা রয়েছে মানে হচ্ছে সময়ের সাপেক্ষে দেখা হবে। তো মনে করি একটা বস্তু সে গতিশীল, সেই জায়গায় এসে পৌঁছেছে কিন্তু থামেনি, বস্তুটা তখনও চলছে, আমরা সেই থেমে গেছে এটা দেখছি না, কিন্তু বস্তুটার গতিটাকে দেখছি এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত। বস্তুটার ভর হচ্ছে এম, যেটা চেঞ্জ হবে না, বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না যদি না বস্তুকে কেটে ফেলা হয় তাহলে। আরেকটা হচ্ছে কি না, বস্তুটার যখন এইখানে ছিল তখন ওর গতিটা ছিল হচ্ছে ইউ, তখন ওর বেগ ছিল ইউ, যখন এখানে এসছে তখন ওর বেগ হলো ভি। এবার আর এই জায়গা থেকে এই জায়গা এটা আসতে ওর সময় লেগেছে টি, এই সময় লেগেছে ওর। এবার বলা হচ্ছে কিনা ভরবেগের পরিবর্তনের হার সেটা বস্তুর বলের সাথে সমানুপাতি, অর্থাৎ বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা তার ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতি। অর্থাৎ বল যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে ভরবেগের পরিবর্তন বেশি ঘটবে, বল যদি কম প্রয়োগ করা হয় তাহলে ভরবেগের পরিবর্তন কম ঘটবে, এরকমভাবে। তো ভরবেগের পরিবর্তন যেটা, প্রথমে যে ভরবেগ ছিল সেটা হচ্ছে এম ইউ, আর পরে যে ভরবেগ হয়েছে সেটা হচ্ছে এম ভি। তাহলে পরিবর্তন কতটা ঘটলো, আমি এম ভি থেকে এম ইউ বিয়োগ করবো, তাহলে পরিবর্তনের হার কত, এটা বাই টি, যেহেতু হার মানেই হচ্ছে সময় দিয়ে ভাগ, রেট এই কথাটার মানেই হচ্ছে সময় দিয়ে ভাগ। এবার যেটা বলা হচ্ছে, এই পুরোটাকে আরেকবার দেখাচ্ছি আমি। বলা হচ্ছে এটা, সেটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল, যেটাকে আমরা এফ ধরছি, এফ সমান কি হচ্ছে, প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা প্রপোর্শন হিসেবে আসছে। এবং যদি এটাকে আমরা ভেদের সম্পর্ক ধরে যদি এটাকে সমান করি তাহলে একটা ভেদ ধ্রুবক আসবে কে ইন্টু এম, কমন নিলাম, ভি মাইনাস ইউ পুরোটা বাই টি। অর্থাৎ এই যে ভি মাইনাস ইউ, এই যে পুরোটা বাই টি যেটা পেলাম আমরা, ভি মাইনাস ইউ বাই টি, এই জিনিসটা হচ্ছে কিনা বেগের পরিবর্তনের হার।
বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে চিনি, তাহলে এটা হচ্ছে ত্বরণ। ত্বরণকে আমরা ডিনোট করছি এ দিয়ে, তাহলে এটা কি চলে এলো এফ সমান কে ইন্টু এম এ, এটা চলে এলো। এবার যদি একক ভর আর একক ত্বরণ হয় তখন বলের মান একক হয়, তখন সেক্ষেত্রে কে এর মান কত হবে, মানে যদি আমরা এই রিলেশনে যাতে কে মানে কে এইটা সমান আসছে হচ্ছে এফ বাই এম এ। এখন আমরা কি করছি, এফকে 1 ধরছি, মানে সব একক ধরছি, তাহলে কে এর মান কত আসবে, এম কে 1 ধরছি, এ কেও 1 ধরছি, তাহলে টোটাল এলো কত 1, তাহলে কে সমান আমরা পাচ্ছি 1। এই ধ্রুবকটার মান পেলাম আমরা 1, তাহলে সেক্ষেত্রে এবার বলা যায় এফ সমান এম এ। এটা হচ্ছে বলের সাপেক্ষে আর কি, মানে বলের সঙ্গ অনুসারে বলের সঙ্গে ত্বরণের কি সম্পর্ক সেটা। অর্থাৎ অন্যভাবে দেখলে বলা যায় যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ত্বরণের সাথে সমানুপাতিক। অর্থাৎ যত বলটা আমি বেশি দিলে বস্তুটা ত্বরণও তত হয়, ত্বরণটা বাড়বে। যদি বেশি বল প্রয়োগ করি বস্তুর বেশি ত্বরণ নিতে হবে, যদি কম বল প্রয়োগ করি বস্তুর ত্বরণটা কম হবে। যদি উল্টো দিকে বল প্রয়োগ করি, গতির উল্টো দিকে যদি বল প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কী করবে, ত্বরণটা উল্টো দিকে হবে, অর্থাৎ মন্দন হিসেবে কাজ করবে। তো এটা ছিল হচ্ছে এফ সমান এম এর সম্পর্ক। এবার যদি বলের সংজ্ঞা বলা হয় তাহলে আমরা কি দেখছি না, বল থেকে কি কি হতে পারে, একটা বল একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি কি ঘটতে পারে। প্রথম একটা থেমে থাকা বস্তু, এটা প্রথম গতিসূত্র থেকে দেখলাম, একটা স্থির বস্তু সে গতিশীল হতে পারে। যদি বল না প্রয়োগ করা হয় তাহলে স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে, তাহলে বল প্রয়োগ করা হলে বস্তুটা গতিশীল হবে, অর্থাৎ একটা স্থির বস্তু গতিশীল হয়। তাহলে বলের সংজ্ঞা হিসেবে বলা যায় বাইরে থেকে যা প্রয়োগ করলে, প্রথম হচ্ছে কি, স্থির বস্তু গতিশীল হয়। আর কি হতে পারে, গতিশীল বস্তু স্থির হয়। স্বাভাবিক, আমরা যখন কোনো বস্তু যখন গতিতে আসছে তাকে থামানোর জন্য আমাদের বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ ব্রেক করতে হয়। একটা গাড়ি যখন আসছে তখন তাকে ব্রেক করতে হয়, তবে গাড়িটা থামে। আর ব্রেক কষা মানে হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে তার চাকাটার উপরে। আমরা হয়তো ব্রেকে যে ব্রেক শুট আর কি, যেখানটা আমরা বল প্রয়োগ করছি, পায়ে করে চাপছি বা হাতে করে, যেটা সাইকেলের ক্ষেত্রে হাতে করে চাপছি, সেটাই কী করছে না, চাকার সঙ্গে মানে চাকাতে গিয়ে আর কি, সেটা চাকাটার ঘর্ষণটাকে থামিয়ে দিচ্ছে, চাকাটা আটকে যাচ্ছে, তার ফলে গাড়িটা বা সাইকেলটা স্থির হচ্ছে। তো গতিশীল বস্তু স্থির হয়। আর কি হতে পারে, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হয় অর্থাৎ ত্বরণ এই জিনিসটা আর কি, বেগের পরিবর্তন মানে ত্বরণ এই জিনিসটাকে আমরা ইংলিশে বলি অ্যাক্সিলারেশন। এই যে অ্যাক্সিলারেশন, এই যে কথাটা, সেটার সঙ্গে একটা মিল রয়েছে। দেখবেন যারা বাইক চালিয়েছে আর কি, বা যারা গাড়ি চালিয়েছে, তাদের ক্ষেত্রে কি একটা আমরা কথা শুনতে পাই, অ্যাক্সিলারেটার। অ্যাক্সিলারেটারের কাজ হচ্ছে কি না, অ্যাক্সিলারেটারকে যদি প্রেস করা হয় তাহলে গাড়িটার স্পিডটা বেড়ে যায়, অর্থাৎ গাড়িটা ত্বরান্বিত হয়, গাড়িটার অ্যাক্সিলারেশন আসে। তো সেটা এই যে বল প্রয়োগ করা হচ্ছে, গাড়িটা সেক্ষেত্রে কী হচ্ছে, ইঞ্জিন সে কিন্তু গাড়ির চাকাটাকে যে ঘূর্ণনটা, রোটেশনটা, সেটা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে গাড়িটা স্পিড বাড়ছে। অর্থাৎ বল প্রয়োগের ফলে বস্তুর বেগের পরিবর্তন ঘটছে বলতে বৃদ্ধি ঘটছে এখানে। এবার যদি আমি অ্যাক্সিলারেটরটাকে যদি কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী ঘটবে, তাহলে গাড়ির যে স্পিডটা আস্তে আস্তে কমবে, অর্থাৎ তখন ব্রেকটা হ্রাস পাবে। আর এটা কি, মনে করুন আমরা একটা বাইক চালাচ্ছি বা সাইকেল চালাচ্ছি, যখন সাইকেলটাকে টার্ন করতে হয়, বাঁকাতে হয়, বা বাইকটাকে যখন বাঁকাতে হয়, তখন আমরা কী করি, হাতলটাকে ঘুরিয়ে দিই। হাতলটাকে ঘোরাচ্ছি মানে কি, হাতলের ওপর আমরা বল প্রয়োগ করছি, তার ফলস্বরূপ চাকাটাও ঘুরছে, এবং বাইকের যে ডাইরেকশনটা, গতির যে ডাইরেকশনটা, সেটা চেঞ্জ হচ্ছে। গতির ডাইরেকশন চেঞ্জ হওয়া মানে কিন্তু বেগের পরিবর্তন ঘটা, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, তার দিক
যদি চেঞ্জ হয় তার মানে সে বেগটাও চেঞ্জ হয়ে যায়, যতই তার মান ফিক্স থাকুক না কেন। আর 4 নম্বর কি যেটা হতে পারে সেটা হচ্ছে বস্তুর আকৃতির পরিবর্তন হয়, তাকে বল বলে। অর্থাৎ বস্তুর আকৃতিরও পরিবর্তন হতে পারে। আমরা যখন একটা এলাস্টিক ব্যান্ড যখন একটা রয়েছে, গার্ডার যেটাকে বলি আর কি চলতি কথায়, সেই এলাস্টিক ব্যান্ডকে যখন আমরা ধরে টানছি তখন ব্যান্ডটা বড় হয়। টানছি মানে বল প্রয়োগ করছি, তার ফলে ওই ব্যান্ডটার আকৃতি চেঞ্জ হচ্ছে, ব্যান্ডটা আস্তে লম্বা হচ্ছে। তো অর্থাৎ বল প্রয়োগে বস্তুর আকৃতিরও পরিবর্তন ঘটে। তো যেটা প্রয়োগ করলে এইগুলো হতে পারে তাকে আমরা বল বলবো। এটা হচ্ছে বলের সংজ্ঞা। সংজ্ঞাটা স্ক্রিনে দেওয়া হলো, সংজ্ঞাটা নোট ডাউন করে নিতে হবে, কারণ এই সংজ্ঞাটার যদি বল কাকে বলে বা ডেফিনিশন অফ ফোর্স যখন বলা হবে তখন কিন্তু এইটা হচ্ছে তার অ্যাকচুয়াল সংজ্ঞাটা, এইটাকে লিখতে হবে। তো নেক্সট আমরা দেখব নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র যেটা বিবৃতি সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আর আমরা বলে দিই, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। অর্থাৎ যখন মানে এই সূত্র অনুযায়ী যখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি তখন বস্তুটাও কিন্তু আমাদের উপরে সেম পরিমাণ বল প্রয়োগ করে। কীরকম একটু উদাহরণ দিই, যখন একটা আলমারি রয়েছে, আলমারিটাকে আমরা কি করছি, খেলছি আলমারিটাকে যখন খেলা হচ্ছে তাহলে আলমারির উপর বল প্রয়োগ কোথায় করা হচ্ছে, এই বল প্রয়োগ হচ্ছে এই দিকে। তখন আলমারিও কিন্তু এই দুটো জায়গা অর্থাৎ হাতের উপরে কিন্তু উল্টো দিকে বল প্রয়োগ করছে সেম পরিমাণ। ঠিক আছে, এবার কি যখন যেটা হবে এরপর যেটা করবে সেটা হচ্ছে ঘর্ষণ বলের প্রভাব মানে আটকাবে আর কি, এবং ঘর্ষণ বলকে অতিক্রম করে আলমারিটা এগিয়ে যেতে পারবে। তো নিউটনের তৃতীয় গতিসূত্র আমাদেরকে এই কথাটাই বলে। এবার এর যে কিছু উদাহরণ হতে পারে যেগুলো খুব কমন উদাহরণ, যদি পরীক্ষায় আসে তাহলে এই ধরনের উদাহরণগুলো খুব কমন উদাহরণ। যেমন হচ্ছে নৌকা থেকে পাড়ে আসা আর কি, এটা একটা খুব কমন একটা উদাহরণ, এটা দেওয়া যায়। বা রকেটের যে জ্বালানি, রকেটের উপরে ওঠা, বন্দুক থেকে গুলি ছোড়া আর কি, এইগুলো কিছু কমন উদাহরণ যেগুলো আলোচনা করছি আর কি এখনই, সেগুলো হতে পারে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। এবং পারলে সেগুলো ছবি আঁকতে হবে। যখন যদি কোশ্চেনে থাকে যে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ দাও, এবং সেটা একটাই দেবেন, অতগুলো উদাহরণ লাগবে না, একটাই উদাহরণ, সেটা যেন একটু ছবি আঁকা হয়। ছবি আঁকা হলে সেক্ষেত্রে অ্যান্সারটা একটু ওয়েটি হবে, একটু ভারী হয়ে যাবে এবং সেটা গুরুত্বটা বৃদ্ধি পাবে। তো নৌকা থেকে পাড়ে আসা কীরকম হয় ছবিতে দেখাই একটু। এটা পাড় এবং এই জায়গায় একটা নৌকা রয়েছে। এবার কোনো মানুষ সে হয়তো এই জায়গায় রয়েছে, সে যখন এই জায়গা থেকে যখন পাড়ে আসতে যাবে তখন সে কি করবে, নৌকার এই জায়গাতে সে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করার ফলে কি হয়, নৌকাটা কিন্তু মানে যখন এখানে বল প্রয়োগ করবে মানে পায়ে করে সে নৌকাটাকে ঠেলা দেবে আর কি উল্টো দিকে, নৌকাটা সেক্ষেত্রে একটু গতি পাবে, দিয়ে নৌকাটা একটু ওইদিকে সরে যাবে। আর নৌকাটাও কিন্তু বিপরীতে এর পায়ের উপরে বল প্রয়োগ করবে, যার ফলে এই লোকটা পাড়ে চলে আসবে, মানে এই লোকটা তখন পাড়ে জাম্প করে চলে আসবে, আর নৌকাটা একটু পিছিয়ে যাবে। এছাড়া কি দেখা যায় রকেটের ক্ষেত্রে কি ঘটে, আমরা যে খেলনা যে হাউই যেটাকে বলা হয় সেই রকেটের ক্ষেত্রেও সেম, আমি সেটা ধরেই দেখাচ্ছি। একটা হাউই রকেট যেটা, সেই রকেটের এখানে এই ভেতরটাতে আর কি এই জায়গা হচ্ছে বারুদে ভর্তি রয়েছে, এবং এখানে যখন সলতেটাতে আমরা যখন আগুন লাগাই তখন সেক্ষেত্রে কি আগুন যখন ভেতরে পৌঁছাবে তখন এই পুরো জিনিসটাকে ও জ্বালিয়ে দেবে, ওটাতে আগুন লাগিয়ে দেবে। আগুন লাগালে এই যে খোলকের মধ্যে থাকা যে গ্যাসটা আর কি সেটা তখন নিচ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে। এই যে গ্যাসের ফোর্স যখন এটা বের করছে তখন গ্যাসটাও কিন্তু ওকে উল্টো দিকে ঠেলছে, যার প্রভাবে রকেটটা উপর দিকে উঠে যাবে। এছাড়া বন্দুক যখন ছোড়া হয় তখন একটা বন্দুক সেই বন্দুকটার ক্ষেত্রে যখন গুলিটাকে আমরা ছুটছি তখন এর ভেতরে যে বুলেটটা রয়েছে, এখানে যে বুলেটটা রয়েছে, বুলেটের ভেতরে যখন বন্দুকের যে নবটা যখন এখানে হিট করবে তখন গুলিটার ভেতরে যে
বারুদটা বা গান পাউডার যেটাকে বলা হচ্ছে সেটা যখন রয়েছে, তার মধ্যে আগুন লেগে গিয়ে সে তখন এই খোলা থেকে গুলির যে পার্টটাকে সেটাকে ছিটকে বের করবে, ফলে গুলিটাও কিন্তু বন্দুকের উপর একটা আঘাত করবে, তখন বন্দুকটা একটু পিছিয়ে যাবে, যার জন্য যখন কোনো রাইফেল শ্যুট করা হয় তখন সেই রাইফেল পেছন দিকে একটা হিট করে, গুলিটা ছিটকে যায়, রাইফেলটা পেছন দিকে হিট করে, সেটা বন্দুকের ক্ষেত্রে হোক বা কামানের ক্ষেত্রে হোক একই ব্যাপার। তো এটা ছিল হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। নিউটনের যে তৃতীয় গতিসূত্র আমরা সেখান থেকে পাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগের সংরক্ষণ নীতি কি না, একটা আবদ্ধ সংস্থায় বস্তুর মোট ভরবেগের ভেক্টর যোগফল আর কি সেটা ধ্রুবক হয়। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। ব্যাপারটা কি, সেটা হচ্ছে যেটা উদাহরণটা আমরা দেখছিলাম যে এই যে বন্দুক থেকে গুলি ছোটা, বন্দুক থেকে গুলি ছোটা, এই যে উদাহরণটা, মনে করে নিচ্ছি বন্দুকের ভর সেটা হচ্ছে ক্যাপিটাল এম, আর বন্দুকের বেগ সেটা হচ্ছে ক্যাপিটাল ভি। একইভাবে গুলির একটা ভর রয়েছে, সেই গুলিটার ভর হচ্ছে স্মল এম এবং গুলির বেগ হচ্ছে স্মল ভি। তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী এটা ঘটবে, সেটা হচ্ছে এদের ভরবেগ মানে বন্দুকটা এম ভর নিয়েছিল এবং তার বেগ হলো ভি, এবং গুলির ভর ছিল হচ্ছে এম, তার বেগ ছিল ভি। তাহলে এই এদের যে ভেক্টর যোগফলটা আর কি সেটা ধ্রুবক হবে, এক্ষেত্রে 0 হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। এবং এইটা থেকে এবার আমরা বের করতে পারবো যে গুলিটার বেগ কত, এটা আমরা হয়তো জানি, বা বন্দুকটার ভর কত এটা আমরা জানি, গুলির ভর কত আমরা জানি, বন্দুকটা কত বেগে ছুটছে আর কি সেটা আমরা জানি, তাহলে গুলির বেগ কত সেটা আমরা বের করতে পারবো এই সমীকরণটা থেকে। গুলির বেগ কত সেটাও বের করতে পারি, অথবা বন্দুকটার বেগ কত আমরা সেটাও বের করতে পারি এই সূত্রটাই ব্যবহার করে। তো এটা হচ্ছে সংরক্ষণ নীতি। এই সেম জিনিসটা কিন্তু রকেটের ক্ষেত্রেও ঘটে, রকেটের ক্ষেত্রেও কিন্তু একই নীতি প্রয়োগ করা হয়। নেক্সট আমরা দেখব হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি আর কিছুই না, খুব কমন একটা জিনিস। যখন একটা হয়তো ব্লক রয়েছে, মেঝের ওপর একটা ব্লক রয়েছে, আমরা ব্লকটাকে যখন ঠেলছি তখন এই ব্লকটাকে এদিকে এগোতে বাধা দেয় কে? ব্লকটার বাধাটা কোথা থেকে আসে? ব্লকটার উপর বাধাটা আসে হচ্ছে এই জায়গা থেকে একটা উল্টো দিকে একটা বল কাজ করে। এই যে বলটা কাজ করে, আমরা যদি এখানে এফ বল প্রয়োগ করি তাহলে এই যে বলটা সেটাকে আমরা স্মল এফ ধরছি, এইটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে আর কিছুই না, যে বল গতির বিরুদ্ধে বাধা দেয় সেটা হচ্ছে ঘর্ষণ বল। যেমন যখন মহাকাশ থেকে যখন উল্কা আর কি পৃথিবীর দিকে ছুটে আসে তখন কি হয়, আমরা শুনেছি আর কি, যখন উল্কাগুলো ছুটে আসে তখন উল্কাগুলোতে আগুন লেগে যায়। তার কারণ হচ্ছে উল্কাগুলো বাতাসের স্তরের মধ্যে আসার সময় আর কি বাতাসের কণাগুলোর সঙ্গে আঘাত লেগে সেগুলোতে আগুন ধরে যায় এবং উত্তপ্ত হয়ে আগুন ধরে যায় এবং সেগুলো পুড়ে ছাই হয়ে যায়। তো এটা হচ্ছে ঘর্ষণ বলের একটা প্রভাব। বাতাসের কণাগুলোর সঙ্গে উল্কার যে বস্তুটা আর কি সেই পাথরটার ঘর্ষণ ঘটছে, তার ফল হিসেবে ওটা ওইভাবে জ্বলে পুড়ে যাচ্ছে। আর আমরা এটা খুব কমনলি দেখতে পারি যখন শীতকালে আমাদের যখন খুব ঠান্ডা লাগে আমরা তখন হাত ঘষি এইভাবে যে হাত ঘষা, তার ফল হিসেবে কি ঘটে না, হাতের এই তল এবং এই তল এদের মধ্যে একটা ঘর্ষণ ঘটার ফলে এখানে তাপ উৎপন্ন হয়। তাই ঘর্ষণ বলের প্রভাবে তাপও উৎপন্ন হয়। এবং কি ঘর্ষণ বল হচ্ছে গতির বিরুদ্ধে বাধা দেয়। যদি এই বাধাটা না পেতাম, হাত ঘষার সময় এই যে বাধাটা এটা যদি না আসতো তাহলে হাত ঘষলে কিছু বুঝতে পারতাম না আমরা, আমাদের কোনো রকম কোনো এই যে খসখস একটা আওয়াজ, এই যে গরম হাওয়া, এইগুলো কিছু বুঝতে পারতাম না। এটা ঘর্ষণ বলটা আছে বলে তবে হয়। এছাড়াও ঘর্ষণ বল না থাকলে, খুব ইম্পর্ট্যান্ট একটা বল, এটা যদি না থাকে তাহলে আমরা হাঁটতেও পারতাম না। কি ঘটে, যখন আমরা হাঁটার সময় আমাদের পায়ের গোড়ালি আর কি সেটা মাটির ওপরে একটা আঘাত করে, গোড়ালিটা আগে মাটিতে পড়ে আমাদের, তখন গোড়ালি কী করছে, এইভাবে একটা বল প্রয়োগ করছে মাটির ওপরে, সেটাই কম্পোনেন্ট নিয়ে নিই আমরা, এবং এই বরাবর ঘর্ষণ বল কাজ করে। গোড়ালি এইভাবে বরাবর কাজ করছে, এটার কম্পোনেন্ট হিসেবে এখানে হচ্ছে সেই কম্পোনেন্ট, এখানে অন্য একটা কম্পোনেন্ট,
এই কম্পোনেন্টটা তো আমাদের ব্যালেন্স করে দেয়। আর এই যে পার্টটা আর কি, সেই পার্টটা কী করছে, ঘর্ষণ বলের কাজ করছে। এইদিকে এইদিকে ফোর্স, এইদিকে হচ্ছে mg সাইন থিটা, আর এটা হচ্ছে mg কস থিটা। তো এই ফোর্সটা এদিকে কাজ করছে, তার প্রভাবে আমাদের দেহটা এগোতে পারে। তাই ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে আমরা এগোতে পারতাম না। ঘর্ষণ বলের ক্ষেত্রে হচ্ছে দু ধরনের ঘর্ষণ গুণাঙ্ক আছে, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক। এই দু ধরনের ঘর্ষণ গুণাঙ্ক আছে। তো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর কি, যেটা থেমে থাকা বস্তুর ক্ষেত্রে ঘটে। কোনো থেমে থাকা বস্তুকে গতিশীল করার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তার ক্ষেত্রে যে ঘর্ষণ গুণাঙ্ক, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার ঘর্ষণকে কমানো মানে হচ্ছে এই ঘর্ষণ গুণাঙ্কটাকে কমিয়ে দেওয়া। এটাকে কমানোর জন্য কি করা হয় না, পিচ্ছিলকারক তেল যেটা আর কি, সেই তেলটাকে ইউজ করা হয়। তো আমরা খুব কমনলি দেখতে পাই, যদি এই জায়গাতে যদি আমরা মেঝেতে আর কি যদি এখানে তেল ফেলে দিই, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক ওখানে কমে যাবে। তেল ইউজ করা হচ্ছে মানে ঘর্ষণ গুণাঙ্ক কমে যাচ্ছে। তখন কি সহজে হাঁটা যায়? মোটেও হাঁটা যায় না। তখন পা পিছলে পড়ে যাবে সে, বা স্লিপ কাটবে, এইভাবে সে পড়ে যাবে, মানে আঘাত লাগবে। তাই ঘর্ষণ বলের ক্ষেত্রে এই 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 যে বলটা আর কি, ঘর্ষণ বলটা, এটার প্রভাবেই আমরা এগোতে পারি। শুধু তাই না, এটারই প্রভাবে গাড়ি রাস্তা দিয়ে এগোতে পারে। এবং আরেকটা মনে রাখতে হবে যে গাড়ির ক্ষেত্রে আর কি, যে ঘর্ষণ বলের প্রভাবে এটা হয়তো এগোচ্ছে, কিন্তু ঘর্ষণ বল কিন্তু এই চাকাটারও ক্ষয় করছে। তো এইটা ছিল হচ্ছে মানে গতিসূত্র এটা। তাই সেই চ্যাপ্টারটা মোটামুটি একটা আইডিয়া। বিস্তারিত যদি এ সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের অফলাইন ক্লাস যেখানে হয় আর কি, সেই ক্লাসে এসে যোগাযোগ করো, আমাদের ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। তো পরের চ্যাপ্টার সেটা আবার পরের কোনো ক্লাসে দেখা যাবে।